বিশ্বে প্রতি ৩৩ জনে একজন শিশু কোনো না কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। জানেন কি, নবজাতকের ২১% মৃত্যুই জন্মগত ত্রুটির কারণে হয়। গর্ভাবস্থায় প্রথম ৩ মাসের মধ্যে শিশুর সব অঙ্গ প্রত্যঙ্গ সহ সম্পূর্ণ অবয়ব তৈরি হয়, আর জন্মগত ত্রুটিগুলো হয় এই সময়ে। ফলে শারীরিক, বুদ্ধিবৃত্তিক, মানসিক বিকাশ বাধা পায় বা প্রতিবন্ধিতা হতে পারে। শিশুর জন্মগত ত্রুটির কিছু রোগের লক্ষণ দেখা দেয়, আবার কিছু রোগ পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া বোঝা যায় না। কেন হয় জন্মগত ত্রুটি, আর হলে এর করণীয় কি, তাই জানবো আজকের বুদ্ধিবাড়িতে। সঙ্গে আছি আমি মনির হোসেন, এবং এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শিশু সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার নজরুল ইসলাম আকাশ। স্যার, আপনাকে স্বাগত বুদ্ধিবাড়িতে। ধন্যবাদ আপনাকে। স্যার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা শিশুর জন্মগত ত্রুটি নিয়ে কথা বলছি। শুরুতেই যদি জানতে চাই যে জন্মগত ত্রুটি আসলে কেন হয়। জন্মগত ত্রুটি আপনি সুন্দর করেই উপস্থাপন করেছেন যে শতকরা 2 থেকে 3% বা 3 থেকে 4%, অর্থাৎ শতকরা 33 জন বাচ্চার জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, এবং যেই বাচ্চারা জন্মগ্রহণ করে ত্রুটি নিয়ে তাদের যেগুলো মেজর ত্রুটি থাকে, এরা বেশিরভাগ ক্ষেত্রেই যারা পৃথিবীতে সারভাইভ করার মতো তাদের অ্যাবিলিটি না থাকে, তারা মৃত্যুবরণ করে। এবং এর কারণগুলোর মধ্যে যেটা আপনি অলরেডি উল্লেখ করেছেন যে ফার্টিলাইজেশন হওয়ার পরের প্রথম 3 মাসের মধ্যে তার অর্গানোজেনেসিস প্রায় কমপ্লিট হয়ে যায়, পরবর্তীতে ধাপে ধাপে পরিপক্ক হয়। এবং এই সময় যদি কোনো বাহির থেকে ইনসাল্ট হয় অথবা এমন কোনো বিষয় যেগুলো হচ্ছে এই অর্গানোজেনেসিসের সমস্যা করে, সেগুলো হলে এরকম জন্মগত ত্রুটি হয়ে থাকে। সাধারণত ডেফিনেটলি বলা যাবে না যে এই কারণেই হয়ে থাকে। এই সমস্যাগুলো কিছুটা জেনেটিক, কিছুটা হচ্ছে যে বংশ পরস্পরায় আসে, এবং কিছুটা হচ্ছে এনভায়রনমেন্টের পরিবর্তনের ফলে হয়ে থাকে, কিছু 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 ড্রাগের জন্য হয়ে থাকে। তো মোট কথা হচ্ছে এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল কজ। এই কারণ হচ্ছে অনেক কারণ, কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে এই কারণের জন্য এটা হচ্ছে। কি কি ধরনের আসলে ত্রুটি নিয়ে একজন শিশু জন্মাতে পারে? এটা হতে পারে যে একটা শিশু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি নিয়ে, অর্থাৎ তার যে কাঠামো, অবকাঠামোগুলো যে সমস্যা, সেগুলো নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তার যে জেনেটিক বিকাশ, সেই বিকাশগুলা সঠিকভাবে নাও হতে পারে। তার যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, তার যে ফাংশন, সেই ফাংশনগুলো ঠিকমতো না হতে পারে। সাধারণত জন্মের পরেই আমরা অবভিয়াসলি মানে প্রকাশ যেগুলো দেখা যায়, সেগুলো সাধারণত স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অথবা অর্গানোজেনেসিস যদি ঠিকমতো না হয়, তার যে বহিঃপ্রকাশ নিয়েই তারা জন্মগ্রহণ করে। স্যার, আপনি যেই বলছিলেন যে স্ট্রাকচারাল পরিবর্তন হয় এবং বিভিন্ন দিক বলছিলেন, এগুলো নিয়ে আসলে আমরা রোগীর যে অভিভাবকরা আছে তাদের সাথে কথা বলেছিলাম, তেমন একটি চিত্র আছে, আমরা একটু দেখে নেব। ও যেদিন জন্ম নেয় ওই দিন টয়লেট করছিল না, 29 ঘন্টা পরে টয়লেট করছিল, তাও সাপোজিটরি ইউজ করে। তারপরে টয়লেট করার পর 2 মাস পর্যন্ত বাবু ভালো ছিল, টয়লেট করতো কিন্তু ক্লিয়ার করতো না। এরকম করতে করতে ওর পেট ফাঁপার মতো বোঝা যাইতো, পেট ফুলতো আস্তে 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 আস্তে, ঢেউ ঢেউ বোঝা যাইতো। এরকম করতে করতে আমাদের বাসা হচ্ছে সিরাজগঞ্জ। ওখানে অনেক ডাক্তার দেখাইছি। দেখানোর পরে আমরা কোনো অপারেশনের কথা বলছিল, আর কোনো মাই চায় না যে একটা বাচ্চার জন্য সরাসরি একটা অপারেশনে যাইতে। ডাক্তার বলছে যে 2 থেকে 3 বার অপারেশন করলে বাবু ভালো হবে। ডাক্তার দ্বারা লয়ে গেলে কইছে গ্যাসের সমস্যা আর পেট ব্যথা করে, যখন গ্যাসের ট্যাবলেট দিত, ট্যাবলেট দিয়ে দেওয়া হয়েছে, ভালো থাকছে, কোনো সমস্যা বোঝা গেছে না। মানে গ্যাসের ট্যাবলেট দিলে হাইলে ওই গ্যাসের অনবরত একটা গ্যাসের ট্যাবলেট দিয়ে দিয়েছে, এটা হাইছে, ভালো থাকছে। জন্মগতভাবে আমরা এটা জানছি না, যখন 8 মাসের মতো জানছি এটা আমরা করতে পারবো, কিন্তু জন্মগতভাবে ডাক্তারে বলছে তার এটা জন্মগতভাবে হয়েছে। তবে এটা ভবিষ্যতে বুঝুন যাবে এটা কোন আকারে গিয়ে দাঁড়া। আমার মা সে সময় তো জেট নিছি, তুই বলছিল আপনি হ্যাঁ বয়স 12-13 পরে তার মধ্যে একটা সমস্যা বিরাট দেখা দিই। আমার বাবু যখন প্রথমে জন্ম নেয়
জন্ম নেওয়ার পরেই পায়খানা রাস্তা ছিল না, তার 3 দিন পরে অপারেশন করা হয়। এখন সমস্যা আসছে, ওই অপারেশন করার পরে পায়খানা রাস্তা দিয়েও পেশাব আসতেছে, পেশাবের রাস্তা দিয়েও পায়খানা আসতেছে, সারাদিন পেশাব করে। যখন 12 বছর বয়স হয়েছে থেকে ওর পেটের ব্যথা শুরু হইতেছিল, তো আমরা আস্তে পিজিতে যোগাযোগ শুরু করলাম। মাসে মাসে পেট ব্যথা হইতেছে, মিন্স হচ্ছে না। তো 1 বছর আমরা গাইনি বিভাগে বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়ার পরে গাইনি বিভাগ থেকে আমাদেরকে রেফার করছে শিশু সার্জারি বিভাগে। তো ওখানে রেফার করার পরে 7-8 মাস পরে একটা অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার মিন্সের রাস্তা নাই গা। স্যার, রোগীদের নিয়ে বলছিলাম, তার আগে ছোট্ট করে একটু জেনে নিতে চাই যে এই যে আমরা রোগীগুলো দেখছিলাম অধিকাংশই সার্জারি হচ্ছে বা হয়েছে, হবে এরকম। শুরুতে জানতে এই যে জন্মগত ত্রুটি নিয়ে সার্জারির ভূমিকাটা আসলে কি? এখানে যে রুগীগুলো 5টা রুগী সম্ভবত দেখানো হয়েছে, জি। সবগুলোই হচ্ছে সার্জিক্যাল কেস, জি। অর্থাৎ এগুলো যে বিভিন্ন প্রান্ত থেকে সার্জারির জন্যই হসপিটালে ভর্তি করা হয়েছে এবং এদের 5 জনের 5 ধরনের সমস্যা জি। এবং সবগুলোই সার্জিক্যালি কারেকশন করতে হবে, আদারওয়াইজ তাদের এই সমস্যা থাকবে এবং এই সমস্যাগুলো আস্তে আস্তে প্রকট আকারে ধারণ করবে এবং কনসিকুয়েন্স যেগুলো হবে সেগুলো হচ্ছে ওদের জন্য এক ধরনের মরবিড, মানে জীবন মরণ সমস্যা হবে। প্রথম যেই বাচ্চাটা ছিল যে তার হচ্ছে পায়খানা জন্মের পর থেকেই সে পায়খানা করতেছিল না, তাকে অ্যাসিস্টেড ডেফিকেশন করানো হচ্ছে, অর্থাৎ পায়খানাটা তাকে ঢুস দিয়ে করানো হচ্ছে। এটা এক ধরনের হাঁসপ্রাং ডিজিজ বলি, অর্থাৎ আমাদের যেই নাড়ি, যেই মানে আমরা খাওয়া দাওয়া করলে যেই প্রক্রিয়ায় আবার পায়ুপথ দিয়ে পায়খানা বের হয় তার একদম শেষ অংশে অবশ থাকে। এই অবশ থাকার কারণে যে ওখানে গিয়ে পায়খানা আর সামনের দিকে আগায় না, অর্থাৎ আমাদের যেই পেরিস্টালসিস নর্মাল প্রক্রিয়া সেই অনুযায়ী যে আমাদের টয়লেটের একটা অনুভূতি হওয়ার কথা সেটা ওর হয় না। তো এটার সার্জারি ছাড়া আর বিকল্প কোনো চিকিৎসা নাই। তো যেটা বললো সে বিভিন্ন চিকিৎসকরে দেখিয়েছেন এবং তারা বলেছেন সার্জারি করার জন্য, কিন্তু তারা সে এটা ভয় পাচ্ছিলেন আসলে। হ্যাঁ, সেটা প্রথম হচ্ছে তাকে আমলে নিয়ে আসার জন্য, অর্থাৎ যে এটা আসলেই সার্জারি লাগবে কিনা সেটা তাকে প্রথম বুঝতে হবে এবং সে অ্যাগ্রি করতে হবে, এবং যখন আর কোনো উপায় থাকে না তখনই মানুষ অ্যাগ্রি হয়। এবং সাধারণত আমরা এই ধরনের রোগী সাধারণত শিশু মেডিসিনের কাছে অথবা যে কোনো চিকিৎসকের কাছে যায়, জেনারেল প্র্যাকটিশনার, তারা সুন্দর করে যখন তাদেরকে বুঝিয়ে দেয় তখন তারা সার্জারির বিশেষ করে শিশু সার্জনের কাছে আসে এবং আমরা এই ধাপে ধাপে স্টেজে 3 স্টেজ লাগে, 3 ধাপে অপারেশন করি। অনেক সময় যদি খুব আর্লি স্টেজে আসে অর্থাৎ নিউনেটে, তাহলে আমরা সিঙ্গেল স্টেজেও এই অপারেশনটা করে থাকি এবং করলে এই রোগী সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। এটাকে হাঁসপ্রাং ডিজিজ। দ্বিতীয় যেই বাচ্চাটা ছিল তার হচ্ছে পেটে ব্যথা এবং সে বেশ বড়, 8-10 বছর 13 বছর। তার হচ্ছে যে তার যেই মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের নাড়ি ভুঁড়িগুলো বাইরে থাকে। এটা পরবর্তীতে একটা সময়ে কি হয়, পেটের ভিতরে নাভির এখানে একটা ছিদ্রর মতো থাকে, এটা দিয়ে ঢুকে আস্তে আস্তে কাভার হয়ে যায়। এবং এই নাড়ি ভুঁড়ি কীভাবে থাকবে, কে ডানে থাকবে, বামে থাকবে, উপরে থাকবে, নিচে থাকবে, এই ওরিয়েন্টেশনগুলো যদি ঠিক মতো না হয়, কারো দেখা যায় যে এখানে 270 ডিগ্রি ঘুরে, কেউ হচ্ছে 180 ডিগ্রি ঘুরে, কারোটা হচ্ছে 90 ডিগ্রি ঘুরে, কেউ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে। এই ঘোরাটা যদি সঠিকভাবে না হয় তাহলে দেখা যায় যে তার ঠিকমতো সে খাওয়া দাওয়া করলে তার নারীর যেই চলাচল, সে চলাচলে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয় এবং তার ওই যে বলছে যে গ্যাস তৈরি হয়, ব্যথা করে। তখন এই ধরনের রুগীদেরকে ডায়াগনোসিস একটু লেট হয় কারণ বুঝতে সময় লাগে। তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো হচ্ছে বিশেষ করে যে রেডিওলজি
অর্থাৎ মুখে এক ধরনের ওষুধ খাওয়ানো হয় এবং তারপরে এক্সরে করলেই আমরা ওরিয়েন্টেশনটা বুঝতে পারি। এটা ম্যাল রোটেশন বলা হয়। এদের চিকিৎসা সার্জিক্যাল। তারপরে যেই বাচ্চাটা ছিল সেটাও এক ধরনের হচ্ছে যে তার পায়খানা এবং প্রস্রাবের রাস্তা একই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছিল যে পায়খানার রাস্তা তৈরি হয় নাই। জি। তো যারা তৈরি হয় না তাদের তো পায়খানার রাস্তা ইমার্জেন্সি তৈরি করে দিতে হবে। জি। তো সেটার জন্য একটা পেট দিয়ে পায়খানার রাস্তা তৈরি করে দেওয়া হয়, অর্থাৎ নাড়িভুঁড়ির একটা অংশ ওখান দিয়ে বের করে দেওয়া হয়। পরবর্তীতে বাচ্চা বয়স বাড়ার সাথে সাথে এবং বাচ্চা যখন এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে তখন আমরা তার জন্য ডেফিনেট মানে পায়খানার রাস্তাটা তৈরি করে দেই, অর্থাৎ অ্যানোপ্লাস্টি তৈরি করে দেই। এই সমস্ত বাচ্চাদের অসুবিধা যেটা হয় যে তাদের ক্ষেত্রে যে দেখা যায় যে এদের যেহেতু পায়খানার রাস্তা তৈরি হয় না, তার মানে হচ্ছে তার আরও অনেক কিছু অ্যাবনর্মালিটি থাকে। যাদের একটা অ্যাবনর্মালিটি হয় তাদের অনেকগুলো অ্যাবনর্মালিটি অনেক সময় থাকে, কারো কম থাকে, কারো বেশি থাকে। এবং এই পায়খানার রাস্তা সে পরবর্তীতে পায়খানা ধরে রাখতে পারবে কি পারবে না এটা ডিপেন্ড করে হচ্ছে তার যে মেরুদণ্ডের পিছনের দিকে হাড্ডি ঠিক মতো তৈরি হয়েছে কিনা, যে আমাদের যে বাটক যে পুস্থ দেশ এখানে ঠিক মতো তার মাসেলগুলো ওয়েল ডেভেলপ কিনা। তাহলে হচ্ছে যে এই মাসেলগুলো যদি ডেভেলপ হয় এরা হচ্ছে কন্ট্রোল, আমরা যেমন পায়খানা ধরে রাখতে পারি আবার ছেড়ে দিতে পারি, এই যে সিস্টেম এটা একটা নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। ওই নার্ভগুলো যদি ডেফিসিয়েন্ট থাকে তাহলে তার ইনকন্টিনেন্ট হয়। যেমন পরের রুগীটাই বলছে যে অপারেশনের পরে যে তার পায়খানার রাস্তা পেশাবের রাস্তা এক হয়ে যাচ্ছে এবং ধরে রাখতে পারতেছে না। হয়তোবা এমন হতে পারে যে এর পায়খানার রাস্তা পেশাবের রাস্তা এক ছিল, সেটাকে আলাদা করে দিছে। যে অনেক সময় ক্লোয়েকাল ম্যালফরমেশন থাকে, যে একদম জটিল সমস্যা, বা দেখা গেল যে একটা বড় সার্জারি করা হয়েছে যেটা পেলভিক মানে অর্থাৎ নিচের দিকে যে নার্ভ ইনজুরি যদি হয়ে যায় কোনো কারণে, তখন তার কিছুদিন বা পার্শিয়াল অথবা যদি টেম্পোরারি অথবা একদম পার্মানেন্টলি নার্ভ ড্যামেজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের ইনকন্টিনেন্ট অর্থাৎ পেশাব পায়খানা ঝরার এই সমস্যাটা তৈরি হতে পারে। আর অনেকের হচ্ছে এই সিস্টেমই যদি ডেভেলপ না করে তাহলে তার এটা হতে থাকবে। তো সেই ক্ষেত্রে যে এই সমস্ত রোগীর চিকিৎসা করার জন্য আমরা এগুলো অ্যাসেস করি, করার পরে তাদের সাথে একটা কাউন্সিলিং করেই যে ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে অথবা হওয়ার সম্ভাবনা আছে। যে অনেক সময় রুগীরা সব কিছু বুঝতে চায় না, বলে যে স্যার যত কিছু আমরা বুঝিয়ে বলি শেষ পর্যন্ত কি বলে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন। অপশন দিলে অপশনেও তারা বলে যে হ্যাঁ আপনারা যেটা ভালো মনে করেন। তাদেরকে বলার পরেও তারা এটাই স্বাভাবিকভাবে সব জায়গায় বলে। একটা ভয় থেকে যায়, যেহেতু আমরা সাম্প্রতিক অনেক ঘটনায় দেখেছি যে অ্যানেস্থেসিয়া দিয়ে বা ভুল অ্যানেস্থেসিয়া প্রয়োগ, এই সব কারণে হয়তো অভিভাবকরা আসলে ভয় পেয়ে থাকে। এখানে হচ্ছে যে যাই হোক ওটা আমি বলতেছি, তার আরেকটা রোগী যেটা ছিল যে তার হচ্ছে মাসিকের রাস্তা তৈরি হয়নি, অর্থাৎ এটা আরেকটা হচ্ছে জেনিটো ইউরিনারি সিস্টেমের সমস্যা, যে সে এতদিন কিন্তু আসে নাই, যখন বড় হয়েছে পেটে ব্যথা শুরু হয়েছে অর্থাৎ মাসিক শুরু হয়েছে, তখন মাসিক বের হওয়ার যে রাস্তাটা সেটা ছিল না, সেই জন্য তখন লক্ষণগুলো প্রকাশ পেয়েছে এবং তখন তারা মানে চিকিৎসার জন্য আমাদের কাছে অথবা চিকিৎসকের কাছে আসছে এবং আমরা তখন তার যে মাসিকের রাস্তা এটা তৈরি করে দিই, ভ্যাজাইনোপ্লাস্টি করে দিয়েছি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি এখানের যেই রোগীরা ছিলেন। হ্যাঁ, এখন হচ্ছে যে চিকিৎসা করতে অর্থাৎ সার্জারি করতে গেলে অবশ্যই সার্জারি করার জন্য আমাদেরকে অ্যানেস্থেসিয়া দিতে হবে অর্থাৎ অজ্ঞান করতে হবে। এবং পৃথিবীতে এখন সব দেশে সব মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ করেছে এবং চিকিৎসা শাস্ত্রে যে এই অ্যানেস্থেসিয়া ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া অর্থাৎ এর কমপ্লিকেশন যত কম হয় না হয়। সাধারণত কমপ্লিকেশন হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে, সে কারণগুলো আমরা সাধারণত যে অমিট করার চেষ্টা করি, বিশেষ করে যদি রুগীদের অনেক
দেখা যায় যে জন্মগত বিভিন্ন ডেফিসিয়েন্সি থাকে, যে অর্থাৎ কোন ড্রাগ সে অ্যাবজর্ব করতে পারবে কোনটা পারবে না। এটা অনেক সময় দেখা যায় যে কিছু থাকে যেগুলো আদৌ আমলে নেওয়া হয় না বা নেওয়া যাওয়া সম্ভব না, জি। তখন দেখা যায় যে অনেক সময় বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তাছাড়া হচ্ছে যে অ্যাক্সিডেন্ট যে দুই একটা হচ্ছে, যে প্রতিদিন তো সারা দেশে বাংলাদেশে অসংখ্য surgery মনে করেন কয়েক হাজারেরও বেশি সার্জারি হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট দুই একটা অনেক সময় হয়, সেটা পেশেন্টের কারণে হতে পারে। এবং অনেক সময় যে মেডিসিন দেখা যায় যে ইদানিং দেখা যাচ্ছে অ্যানেস্থেটিক মেডিসিনেরও একটা সমস্যা ছিল। জি। আর হচ্ছে মানুষের নেগলিজেন্সি সাধারণত চিকিৎসকরা করে না, কিন্তু এটা একটা টিম। এই টিমের একজন একটা হসপিটালের টিম হচ্ছে এমন যে যদি সেই সুইপার ঠিকমতো কাজ না করে, তাহলে দেখা যায় যে হসপিটালটা ভালো Clean রান হবে করে না। না। অর্থাৎ এটা একটা সাইকেলের যে চেইনের যদি একটা teamwork ছোট্ট, পুরোটা। হ্যাঁ, এই টিম ওয়ার্কের যদি টিমের একজন ঠিকমতো কাজ না করে, তাহলেই যে কোনো পুরো সিস্টেমটাকেই একটা ডিজাস্টার হতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক সময় এরকম হতে পারে, তবে এটা সারা পৃথিবী জুড়েই হয়। আমাদের দেশে যে খুব একটা বেশি হচ্ছে তা না। আমাদের তো যা দেশে হচ্ছে তা ফলাও করে আসলে প্রচার করা হ্যাঁ, হচ্ছে না, বা তা হচ্ছে আমাদের দেশে যেইভাবে আমরা স্বল্প মানে সুযোগ সুবিধা নিয়ে আমাদের দেশে চিকিৎসা সেবা করা হয়, জি। এটা যদি স্ট্যান্ডার্ড হিসাবে করা হয়, তাহলে স্ট্যান্ডার্ড চিন্তা করলে আমাদের দেশে সরকারি লেভেলের খুব হাতে গোনা দুই একটা পাওয়া যাবে কিনা স্ট্যান্ডার্ড হসপিটাল, জি। সন্দেহ আছে। জি। কিন্তু আমাদের দেশের স্ট্যান্ডার্ড আমাদেরকে ঠিক করতে হবে। আমরা যদি সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ডের কথা আমরা চিন্তা করি, সেটা সম্ভব না তাহলে আসলে। সম্ভব না। সেই জন্য আমাদের দেশের স্ট্যান্ডার্ডে আমরা আলহামদুলিল্লাহ যে সবসময় আমরা করে আসছি। সেক্ষেত্রে এবং মনে হয় করতে- স্যার যেমন চিকিৎসকের দায়িত্ব আছে, সেক্ষেত্রে অভিভাবকদেরও আসলে দায়িত্ব আছে এখানে। হ্যাঁ, সবারই দায়িত্ব আছে, এবং সবাইকে আসলে জিনিসগুলো আগে থেকে আমরা যদি ভেন্টিলেট করতে পারি এবং সবাই সবার কাজটা ঠিকভাবে আমরা করি, তাহলে এই যে দুর্ঘটনা আরো থেকে কম। আসলে কমে আসবে এবং আমরা বাঁচতে পারবো। স্যার, আমরা যদি জন্মগত ত্রুটিতেই ফিরে আসি, জন্মগত ত্রুটি নিয়ে কথা বলছিলাম, যে একজন অভিভাবক জন্মের পর আসলে কিভাবে বুঝতে পারবেন যে তার যে নবজাতক এসেছে বা নবজাতকের জন্ম এখন হয়েছে, সেই জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে, এটা আসলে কিভাবে বুঝতে পারবে? এই ত্রুটিগুলো কিছু কিছু ত্রুটি থাকে একদম অবভিয়াস, মানে দেখলেই বোঝা যায়। অর্থাৎ একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, আমি যদি মাথা থেকে শুরু করি, জি। যে তার মাথাটা বড়, জি। মাথাটা ছোট, মাথার খুলি নাই, কান নাই, চোখে সমস্যা, নাক বন্ধ, ঠোঁট কাটা, তালু কাটা, জিহ্বাটা, মুখটা ছোট, জি। জিহ্বাটাও ছোট, এরকম গলার পিছনে বড় একটা টিউমারের মতো ঝুলে আছে। তারপরে দেখা গেল যে হাত একটা ছোট বড়, হাতের আঙ্গুল নাই, পেটের দেখা গেল যে বুকের যে পাঁজর, সেই পাঁজরের একটা অংশ নাই, সেখান দিয়ে নাড়ি অর্থাৎ হার্টের যে বিট সেগুলো দেখা যাচ্ছে, বা হার্টের যে হৃদকম্পন এগুলো বোঝা যাচ্ছে। অথবা দেখা যাচ্ছে যে নাভিটার এখানে একটা বিরাট অংশ ফুলে আছে, সেখানে নাড়িবুড়ি চলে আসছে, এবং অনেক সময় একদম খোলা থাকে পেটটা, যে তখন নাড়িবুড়ি দেখা যায়। এছাড়া আরও যদি নিচে আমরা যাই, দেখা যায় যে তার যেই অঙ্গ বিশেষ দেখে আমরা মনে করি যে সে ছেলে না মেয়ে, সেই জায়গাটা আমরা ঠিকমতো বুঝতে না পারি, তখন আমরা বিভ্রান্ত হই যে সে কি হবে তাহলে। এরপরে যে জেনিটেলিয়া যেটা আছে, অর্থাৎ লিঙ্গ, যে পেনিসে দেখা যায় যে পেশাবের রাস্তা, মুখটা যেখানে থাকার কথা সেখানে নাই, তার নিচে আছে অথবা উপরে আছে। অথবা দেখা যায় যে পেশাবের থলি যেটা, সেই থলিটা খোলা, পেশাব সবসময় ঝরতেছে, একদম অবভিয়াস, দেখতে ভয়ঙ্কর লাগে। অনেক সময় পা বাঁকা থাকে, পা এটা ছোট থাকে, বড় থাকে, আরও অনেক ধরনের এরকম ছোটোখাটো জটিলতা, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে অবভিয়াসলি দেখা যাচ্ছে আসলে। এছাড়া দেখা যায় যে না, কিছু অবভিয়াসলি দেখা যায় না, কিছু সিমটম প্রকাশ পায়। অর্থাৎ তার যেভাবে খাওয়া দাওয়া করার কথা, খাইতে পারতেছে না, তার শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস
নিতে পারতেছে না, নীল হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে যে সে পেশাব বন্ধ হয়ে আছে, পেশাব করতে পারতেছে না, পেটটা ফুলে যাচ্ছে, পেটের নাড়িবড়িগুলা যে ঢেউ খেলে যাচ্ছে, এভাবে বহিঃপ্রকাশ করে। এই লক্ষণগুলো আসলে যখন প্রকাশ পায় বা যে একজন অভিভাবক যদি এটা দেখতে পারেন তখন আসলে তার কি করা উচিত? তার প্রথমেই হচ্ছে যে একটা নিকটস্থ শিশু সার্জারি অথবা শিশু মেডিসিন ডাক্তারের পরামর্শ নেওয়া। বিশেষ করে শিশু মেডিসিন বা সার্জারির চিকিৎসক না পেলেও নিকটস্থ যে কোনো একজন MBBS ডাক্তারের পরামর্শ নিলে সে প্রাথমিক চিকিৎসা দিবে এবং সেই অনুযায়ী তাকে কোথায় রেফার করতে হবে রেফারেল সেন্টারে তাকে পাঠিয়ে দেবে এবং সেই জন্য সেই চিকিৎসা করতে হবে। এবং অনেকগুলো আছে যেগুলো জরুরি ভিত্তিতে বা সাথে সাথেই করার দরকার হয় না, বিভিন্ন বয়স অনুযায়ী করতে হয়, সেগুলো সেই সম্পর্কে তাকে একটা অ্যাভিনিউ তৈরি করে দিবে অথবা তাকে জানিয়ে দিবে যে আপনার এই সমস্যা আছে, এটা আস্তে আস্তে আপনার চিকিৎসা করতে হবে। আবার কিছু কিছু সমস্যা থাকে যেগুলো যে কনজেনিটাল বাট অবভিয়াস না, জি অবভিয়াস না, কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত সিমটম অ্যারাইজ না করে ততক্ষণ বোঝা যায় না, অথবা দেখা যায় যে পিউবার্টাল এইজে না আসলে, বয়সন্ধিকালে আসলে অনেকগুলো প্রকাশ পায়, অর্থাৎ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলোর সাথে এটা সম্পর্কিত বা আরও অনেক বিষয়ের প্রতি হরমোনের সাথে সম্পর্কিত থাকে। এইভাবে কনজেনিটাল যেই সমস্যা বা এগুলো প্রকাশ পায় এবং মানুষ বুঝতে পারে এবং তখন চিকিৎসা। আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের এই প্রোগ্রাম আজকে যারা দেখছেন, যে দর্শকরা আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন যাতে এই জন্মগত ত্রুটি, এই ত্রুটিটার সংখ্যাটা যাতে আমরা দেশে কমাইতে পারি? জন্মগত ত্রুটি যেটা, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে ন্যাচারালি হচ্ছে যে আমাদের যে কনসিভ করি আমরা, আমাদের দেশের মায়েরা যখন কনসিভ করে তাদের যেই অ্যাবর্শনগুলো হয় এগুলো হচ্ছে ন্যাচারালি যেই এই অ্যাবনর্মাল বাচ্চাগুলো যে অ্যাবর্শন হয়ে যায়। অ্যাবর্শন একটা হচ্ছে চিকিৎসার অংশ বিশেষ, ন্যাচারাল চিকিৎসা। তারপরে কিছু কিছু বাচ্চা থাকে যেগুলো অ্যাবনর্মালিটি নিয়ে আসে, যেই কারণগুলো সাধারণত আমরা যে কনসিভ করার জন্য একটা প্রিপারেশন থাকতে হবে মায়েদের, এবং কিছু কিছু ঔষধ অথবা সাপ্লিমেন্ট আছে যেগুলো খেলে কিছু কিছু কনজেনিটাল অ্যাবনর্মালিটি না হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে হচ্ছে যে আমাদের এই কনসিভ করার সময় আমরা বিশেষ করে অনেকগুলো ড্রাগ আছে যেগুলো আমরা খাবো না, অর্থাৎ কোনো ওষুধ খাওয়ার ব্যাপারে আমরা সচেতন থাকব। বিশেষ করে এছাড়া কিছু অভ্যাসগত বিষয় আছে সেগুলো আমরা পরিহার করব, যেমন অ্যালকোহল, ধূমপান অথবা এই জাতীয় যেই বিষয়গুলো আছে আমরা এগুলো থেকে বিরত থাকব। প্লাস হচ্ছে যে নিয়মিত যে চেক আপ অর্থাৎ অ্যান্টিনেটাল চেক আপ, সেগুলো ঠিকমতো আমরা যদি করি তাহলে সার্ভুলেন্সটা ভালো হবে, আমাদের জন্মগত ত্রুটি নিয়ে যে জন্মের সংখ্যা কমে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আজকে বদ্যিবাড়িতে আসার জন্য। আপনাদের সবাইকেও ধন্যবাদ এই বদ্যিবাড়িতে আমাকে আমন্ত্রণ জানার জন্য। ভবিষ্যতে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। জি দর্শক, আজকের বদ্যিবাড়িতে কথা হয়েছে জন্মগত ত্রুটি নিয়ে এবং কথা হয়েছে জন্মগত ত্রুটি হলে যে করণীয় নিয়ে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়।